জ্বালানির বাড়তি ব্যয় এবং টানা রপ্তানি আয়ের পতনে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা জোগাড়ের সংকটে বর্তমান সরকার। তাই সেই সংকট সমাধানে এবার নজর দেওয়া হচ্ছে পাইপলাইনে জমে থাকা ৪২ বিলিয়ন ডলার ছাড়ের দিকে। বিশেষজ্ঞরা মনে করেন আগে এই বিষয়ে যথেষ্ট সাফল্য না এলেও নতুন সরকারকে ভাবতে হবে জোরালোভাবে। অন্যদিকে চ্যালেঞ্জের এই সময় ৮ মাসে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি জাপান, চীন, ভারত কিংবা রাশিয়া। রাকিব আল জাবেদের রিপোর্ট। বাংলাদেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বড় অংশই বিদেশি ঋণ নির্ভর, কিন্তু ঢাকঢোল পিটিয়ে চুক্তি হলেও সক্ষমতার দক্ষতার ব্যর্থতায় সময়মতো ছাড় করা যায় না বেশিরভাগ অর্থ। ফলে তা জমতে থাকে প্রতি বছরই। ইআরডির হিসাবে গেল ৫৪ বছরে প্রকল্প বাজেট সহায়তা বাবদ ১৮১ বিলিয়নের উপরে প্রতিশ্রুতি দেয় বিভিন্ন সংস্থা। বিপরীতে গত বছর ১ জুলাই পর্যন্ত হাতে পাওয়া যায় ১২৪ বিলিয়নের খানিকটা বেশি। ফলে পাইপলাইনে থাকা অর্থের পরিমাণ ছাড়িয়েছে ৪২ বিলিয়ন ডলার। সম্প্রতি জ্বালানির পেছনে বাড়তি ব্যয়ের কারণে চাপ বাড়ছে সরকারের আর্থিক ব্যবস্থাপনায়, সেই সাথে ধারাবাহিকভাবে কমছে রপ্তানি। তাই সংকটের এই সময়ে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা জোগাড়ে জোরালো আলোচনায় পাইপলাইনের অর্থ ছাড়। আমাদের দিক থেকে অনেকগুলো যেটাকে বলা যায় ব্যর্থতা রয়েছে। বর্তমান সরকারের একটা উদ্যোগ নিতে পারে যে এই ঋণগুলোকে পরীক্ষা করে দেখা, যে এগুলোর মধ্যে কোনগুলো বর্তমান পর্যায়ে এই সরকারের যে বিভিন্ন অগ্রাধিকার প্রকল্পগুলো আছে তার সঙ্গে কোনগুলো খাপ খায়। অতীতে আমরা এই অনেক প্রকল্প বিদেশি দেশীয় অর্থায়ন মানে ঋণ গ্রহণ করে সুফল পাইনি, কিন্তু ঋণের বোঝা বেড়ে গেছে, সুদের ব্যয় বেড়ে গেছে। এটাই সবচেয়ে বেশি সঠিক সময় আমি বলবো, কারণ এই ধরনের সময়ে অপচয়ের কোনো সুযোগ নাই। শুধু পাইপলাইন নয়, নতুন উৎস থেকে ঋণ পেতেও দৌড়ঝাঁপ শুরু করেছে সরকার। এরই মধ্যে ২ বিলিয়নের আলোচনা চলছে একাধিক সংস্থার সাথে। তবে প্রয়োজনের এই সময়ে চলতি অর্থবছরের ৮ মাসে অর্থায়নের প্রতিশ্রুতি দেয়নি জাপান, ভারত, চীন কিংবা রাশিয়া। অন্যদিকে এই সময় বাংলাদেশ হাতে পেয়েছে মাত্র ৩ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৪ বিলিয়নের উপরে। সেই সাথে বেড়েছে পরিশোধের চাপও। বিশ্লেষকদের মতে এ বিষয়ে আরও সক্রিয় হতে হবে সরকারকে। বাস্তবায়ন করে আমি যে কাজটা করব সেটা থেকে যদি কোনো রিটার্ন ইকোনমি বা সরকারের কাছে না আসে, তাহলে তো ভবিষ্যতে এটা ঋণের বোঝাটা বাড়িয়ে দেবে, কিন্তু ঋণ পরিশোধ করার সক্ষমতা তৈরি করবে না। সেই জন্যই যেন তেন প্রজেক্টে যেহেতু অর্থায়ন আছে সেজন্য বাস্তবায়ন করতে হবে। ওই প্রিন্সিপাল ধরে এগুলো ভবিষ্যতের জন্য এটা আরো বেশি বিপজ্জনক হবে। বর্তমানে আমাদের বৈদেশিক ঋণ পরিশোধের যে পরিমাণ, এটা কিন্তু আমাদের বাজেটের একটা বড় অংশ কিন্তু ব্যয় করতে হচ্ছে আমাদের ঋণ পরিশোধের ক্ষেত্রে, এবং আগামী বছরগুলোতে কিন্তু এইটা আরও দ্রুত গতিতে বাড়বে। সবশেষ অর্থবছরে অবশ্য প্রতিশ্রুতির চেয়ে ১ বিলিয়ন ডলার বেশি অর্থ ছাড় করেছে বাংলাদেশ। বিভিন্ন উন্নয়ন সহযোগী এবং সংস্থার কাছ থেকে স্বাধীনতার পর থেকেই প্রকল্প বাবদ অর্থ সহায়তা পেয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে সঠিক সময়ে এসব প্রকল্প বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতার কারণে পাইপলাইনে এসে জমা পড়েছে ৪০ বিলিয়ন ডলারেরও বেশি পরিমাণ অর্থ। বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারের অধীনে সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নে মনোযোগী হতে হবে বাংলাদেশকে, তবেই মিলবে প্রকৃত সুফল। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়ে কাজ করছে সরকার। পর্যাপ্ত যাচাই বাছাই শেষে ক্যাবিনেটের মাধ্যমে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সংসদে এই কথা জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, বর্তমানে দেশে ১,৬৪,৬৪৪ টন ডিজেল মজুদ আছে বর্তমানে চাহিদার বিচারে, যা চলবে ১৩ দিন। তবে আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১,৩৮,০০০ টন ডিজেল দেশে আসবে বলেও জানান তিনি। বলেন, অকটেন ১০,৫০ টন ও পেট্রোলের মজুদ আছে ১৬,০০০ টন। সংকটের এই সময় বিশ্বের বহু দেশ দাম সমন্বয় করলেও বাংলাদেশ বাড়ায়নি বলেও জানান ইকবাল হাসান মাহমুদ। বলেন, অবৈধ মজুতদারির বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। উল্লেখযোগ্য তেলের বর্তমান মজুদ ও আমদানি পরিস্থিতি নিম্নে দেওয়া হলো। ডিজেল মজুদ ১,৬৪,৬৪৪ মেট্রিক টন এবং ১,৩৮,০০০ মেট্রিক টন ৩০ এপ্রিলের মধ্যে আসবে। দেশের শিল্প উৎপাদন, কৃষি কার্যক্রম ও সাধারণ মানুষের জীবনযাত্রার কথা বিবেচনায় রেখে সরকার এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে। জ্বালানি সংকট সমাধানে যেন কাজে আসছে না কোনো উদ্যোগ। সরকারের নানামুখী আশ্বাসও মিলছে না সমাধান, ফলে প্রতিনিয়তই লম্বা হচ্ছে গ্রাহকদের লাইন।
অন্যদিকে অবৈধ মজুত নিয়ে রয়েছে চালক ও পাম্প মালিকদের পাল্টাপাল্টি অভিযোগ, যে কারণে বাড়ছে ভোগান্তি। রাজধানীর অধিকাংশ পাম্পগুলো চাহিদা মতো তেল না পাওয়ায় বন্ধ রাখতে হচ্ছে দিনের বড় একটা সময়। এছাড়া অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ রয়েছে ভোক্তাদের। সংকট নিরসনে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তাদের। সকালে 4টা থেকে আর কি সিরিয়াল দেওয়া, এইমাত্র তেল দেওয়া শুরু করলো, এর জন্য আর কি আমরা অনেক ভোগান্তিতে আছি আর কি। কষ্টের ভিত্তি আছে কি বইলা ভাষা নাই। আগে তেল নেওয়ার জন্য এত কষ্ট করতে হতো না, এখন যা কষ্ট করতে হয়। এরকমটা আশা করি নাই, কখনো ফেস করি নাই আর কি। তেল পাইছি 1300 লিটার নাকি, বাইক আছে না এখানে আপনার 500, এর তেল দেবো কই থেকে? দর্শক, এবার জ্বালানি পরিস্থিতির খবর জানতে চাই। যেতে সহকর্মী রাকিব হোসেন রয়েছেন রাজধানীর কোনো একটি তেলের পাম্পে। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, আজকের দিনে মন্ত্রী জানিয়েছেন যে এখনো পর্যন্ত পর্যাপ্ত মজুত রয়েছে প্রায় 13 দিনের। তারপরে জ্বালানির সংকট কি এখনো দেখতে পাচ্ছেন আপনি পাম্পগুলোতে? ফারুক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনের যেই গাড়ির সিরিয়াল এবং লম্বা লাইন, এটি আসলে আমরা গত মাসের শুরুতে যেমনটি দেখেছি এখনও ঠিক তেমনই আছে, বরঞ্চ দিন যত যাচ্ছে তত এই পরিস্থিতি কিন্তু খারাপ হচ্ছে। সেই খারাপ অর্থটা এই অর্থে যে আসলে যেসব পাম্প সচল রয়েছে, যেসব পাম্পে আসলে তেল পাওয়া যাচ্ছে, সেসব পাম্পে যানবাহনের লাইন লম্বা থেকে আরও লম্বা হচ্ছে এবং সেখানে মানুষের ভোগান্তি বাড়ছে। সমস্যা শুধু এই জায়গায়, তবে এইসব পাম্পে কিন্তু ভোগান্তির পরও মানুষ তেল পাচ্ছে, এটা যেমন স্বস্তির জায়গা, তেমনি গত 1 মাস যুদ্ধ চলছে এবং সরকারকে বাড়তি দামে জ্বালানি তেল আমদানি করতে হচ্ছে বিভিন্ন উৎস থেকে, বিকল্প উৎস থেকে। তবুও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের জ্বালানির দাম বাড়েনি, অর্থাৎ এই অকটেন, পেট্রোল, ডিজেল, বিশেষ করে এই 3টি জ্বালানি এখনো আগের দরে বিক্রি হচ্ছে। এটা একটা স্বস্তির জায়গা। এবং আপনি যেমনটি বলছিলেন, আসলে এই পাম্পে তেল পাওয়ার কারণে এই পাম্পে যেমন গাড়ির ভিড় দেখা যাচ্ছে, যেসব পাম্পে আসলে তেল পাওয়া যাচ্ছে না সেসব পাম্পে কিন্তু গাড়ির সিরিয়াল আমরা দেখছি না, এবং সেই সংখ্যাটাই অনেক বেশি যে রাজধানীর বেশিরভাগ পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। এইটাই হচ্ছে মূল সমস্যা। এবং সরকারের পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে যে মজুদ, সরবরাহ এবং আমদানি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সরকার হচ্ছে বাড়তি দামে আমদানির পরেও আসলে তারা সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। সেই জায়গা থেকে আসলে বাস্তবতা এই পর্যায়ে আসার কারণে সাধারণ মানুষ যেটি বলছেন যে আসলে কিছু কিছু মানুষ মজুদ করছেন, এবং আমরা সরকারের জ্বালানি বিভাগ থেকেও সেটি জানতে পারি যে আসলে প্রতিদিন কোনো না কোনো জায়গা থেকে আসলে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে। এবং আজকে সংসদে জ্বালানি মন্ত্রী নিজেও জানিয়েছেন যে আসলে 31 জনকে দণ্ড দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে এবং জরিমানা করা হয়েছে বিভিন্ন অঙ্কের অর্থ। এই পরিস্থিতি আসলে চলমান রয়েছে। তবে সবচেয়ে বেশি সমস্যা যেটিতে ডিজেল যেহেতু প্রায় 100% আমদানি নির্ভর এবং বাংলাদেশে জ্বালানি তেলের চাহিদার 60% উপরে এই ডিজেলের চাহিদা রয়েছে। তো সেই ডিজেল আসলে পাওয়া নিয়ে একটু সংকট রয়েছে, বিশেষ করে পণ্যবাহী যেসব মালবাহী যেসব গাড়ি আছে এবং যাত্রীবাহী যেসব দূরপাল্লার গণপরিবহন আছে, সেই পরিবহনগুলোতে আসলে বেশি সমস্যা মোকাবেলা করতে হচ্ছে তাদেরকে, বিশেষ করে তারা রাতে আসলে জ্বালানি তেল সংগ্রহ করে। তো এই সংকটের কারণে আসলে একটা সিন্ডিকেট যারা আসলে রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা রাজধানী শাহবাগ থেকে জ্বালানি পরিস্থিতি জানছিলাম। এই মুহূর্তে আমরা যেতে চাই ঢাকার বাইরে জ্বালানি পরিস্থিতি জানাতে ময়মনসিংহে। সেখানে রয়েছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আমরা রাজধানীতে যেটি দেখেছি যে সেখানকার বিভিন্ন পাম্পে তেল না পাওয়ায় মানুষের মধ্যে হতাশা কাজ করছে, চরম ভোগান্তি কাজ করছে। ময়মনসিংহের পরিস্থিতি কেমন দেখছেন সে বিষয়টি দর্শকদের জানাবেন। বেশিরভাগ পাম্প এখনো জ্বালানি সংকটে ভুগছে, বেশিরভাগ পাম্পেই সরবরাহ নেই। তবে যেখানে দেওয়া হচ্ছে এখানে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, মজুদও রয়েছে। আমরা সাইফুল ফিলিং স্টেশনে রয়েছে, যেখানে সকাল থেকে আমরা দীর্ঘ লাইন, অর্থাৎ প্রায় 1 কিলোমিটারেরও বেশি দীর্ঘ লাইন ছিল, সেটি আসলে কিছুটা কমে আসছে। কিন্তু সমস্যা যেটি হচ্ছে যে সবাই একই সঙ্গে তেল নিতে চাচ্ছে, সরবরাহ নিতে চাচ্ছে। এটি একটি বড় সমস্যা, যেটি পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তাদের কাছে যে পরিমাণ
মজুদ রয়েছে এই মুহূর্তে, এটি সারাদিন দিলেও আসলে ফুরিয়ে যাবে না, এটি কিন্তু আশ্বস্ত হতে পারছেন না। আমরা যেটি জেনেছি যে এই পাম্পে 18,000 লিটারের বেশি মজুদ রয়েছে, কিন্তু যে পরিমাণ মোটরসাইকেল এখানে ভিড় করেছেন তাতে আসলে এতটা তেল আসলে শেষ হবে না, তাদের থেকে যাবে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে আসলে কেউ এটিতে আশ্বস্ত না হয়ে সবাই হুমড়ি খেয়ে পড়ছেন। তো আমরা একটু পাম্প মালিকের সঙ্গে কথা বলতে চাই যে আপনারা কিভাবে দিচ্ছেন তেলটা এখন? অতিরিক্ত চাহিদার কারণে আমরা প্রতি মোটরসাইকেল অকটেন 500 টাকা দিচ্ছি, আর পেট্রোল 800 টাকা মতো দিচ্ছি, 1000 টাকা করে দিচ্ছি, আর প্রাইভেট কারকে আমরা 3000 টাকা মতো দিচ্ছি। আমার মনে হয় যে হয়তো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে জ্বালানি পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী বাবুল হোসেন। দেশের শীর্ষ 20 ঋণ খেলাপি প্রতিষ্ঠানের অর্ধেকই আলোচিত ও বিতর্কিত ব্যবসায়ী এস আলমের। কুমিল্লা 4-এর সংসদ সদস্য আবুল হাসনাদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্য শীর্ষ খেলাপি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, কেয়া কসমেটিক্স, দেশবন্ধু, পাওয়ার প্যাক, রংধনু বিল্ডার্স ইত্যাদি। অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সংসদ সদস্য এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ 11,117 কোটি 31 লাখ টাকা। উল্লেখ করেন, আদালতের নির্দেশনা অনুযায়ী 3,330 কোটি 8 লাখ টাকার ঋণ খেলাপি হিসেবে দেখানো হয়নি। খেলাপি ঋণ আদায়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে এ বিষয়ে তিনি জানান, সমস্যা চিহ্নিত করা হচ্ছে এবং সমাধানের জন্য কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। তথ্য অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে মোট খেলাপির পরিমাণ 5,45,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে মোট দেশজ উৎপাদন জিডিপির প্রবৃদ্ধি কমে হয়েছে 3.03%। আগের অর্থ বছরে একই সময়ে তা ছিল 3.5%-এর বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এ তথ্য প্রকাশ করে। মূলত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময় দেশের রাজনৈতিক অস্থিরতা বেশি ছিল। নির্বাচনের কয়েক মাস আগে আইন শৃঙ্খলার অবনতি, যার প্রভাব পড়েছে অর্থনীতিতে। বিবিএসের হিসাবে এই প্রান্তিকে দেশের সবচেয়ে বড় বিপর্যয় এসেছে শিল্প খাতে, যেখানে প্রবৃদ্ধি মাত্র 1% আর প্রায় 4.5% নিয়ে সবার উপরে সেবা খাত। কৃষিতে প্রবৃদ্ধি ছিল 3.5%-এর উপরে। দর্শক, 3 দিনব্যাপী অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এ নিয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব আল জাবেদ। আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, অর্থনৈতিক সম্মেলন থেকে বক্তারা কি বলছেন আমাদের দর্শকদের সেটি জানাবেন। সকাল থেকে কিন্তু আসলে এখানে এখন পর্যন্ত দুটো সেমিনার শেষ হয়েছে। প্রথম যে সেমিনারটি, সেখানে আসলে মূলত দেশের যে কর্মসংস্থান যে পরিস্থিতি রয়েছে, বিশেষ করে তরুণদের কেবলমাত্র চাকরির পেছনে না ছুটে নিজেদেরকে আসলে উদ্যোক্তা হওয়ার জন্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে। এবং প্রথম যে সেশনটি সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এর পরবর্তীতে আরেকটি সেশন হবে মূলত অর্থনীতির গতি প্রকৃতি এবং বাংলাদেশের বর্তমান যে চলমান অবস্থা রয়েছে, বিশেষ করে জ্বালানি পরিস্থিতি এবং এর পাশাপাশি বৈদেশিক মুদ্রা এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ সামষ্টিক অর্থনীতির যে পরিস্থিতি সেই বিষয়গুলো তুলে ধরা হবে। এবং সেই সেমিনারটি করবেন আসলে মূলত প্রবীণ অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান। আজকের সকালের যে দুটি সেশন হয়েছে সেই সেশনগুলোতে মূলত তরুণদেরকে আরও বেশি করে চাকরি না খোঁজার চাইতে বরং বর্তমান গ্লোবাল যে পার্সপেক্টিভটা রয়েছে সেখানে দেশের বিভিন্ন বাইরের যে কাজগুলো রয়েছে, অর্থাৎ ফ্রিল্যান্সিং সহ অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে সেগুলোতে মনোনিবেশ করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি এসএমই খাতের দিকে তাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ হওয়ার কথা কিন্তু সরকারের যে সমস্ত শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে সেখানকার কর্তা ব্যক্তিরা এসে বলে গেছেন। সব কিছু মিলিয়ে বর্তমান যে অবস্থা রয়েছে, গ্লোবাল যে পার্সপেক্টিভের কথা যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে দাঁড়িয়ে তরুণদেরকে আরও বেশি বিভিন্ন কর্মমুখী শিক্ষার দিকে তাদেরকে মনোযোগী হওয়ার কথা কিন্তু বলা হয়েছে এই সেমিনারটিতে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যে সমস্ত তরুণরা এসছেন তাদের মধ্যে অনেকেই বারবার যে সমস্ত প্রশ্নগুলো করেছেন সেমিনার জুড়ে, তাদের একটাই প্রশ্ন ছিল শুধুমাত্র বয়স ভিত্তিক যে চাকরিগুলো রয়েছে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট এর আগে চাকরির যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো করার কিন্তু তারা কথা বলা হয়েছে। এবং এর পাশাপাশি তারা সরকারের কাছে বিভিন্ন আবেদন বা আবদারের কথাই বলতে পারি আমরা। তারা বলেছেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের যেই পাঠ্যপুস্তকের বাইরে তাদেরকে আরও বেশি টেকনোলজিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো পাঠ্যপুস্তকে কীভাবে অ্যাড করা যায়, সেই বিষয়গুলো যদি আস্তে ধীরে ধীরে করা যায় তাহলে তাদের যে কর্মমুখী বা কর্মস্পৃহা যেগুলো সেগুলো আসলে আরও ধীরে ধীরে বাড়বে। এবং সরকারের এখানে একটু আগে যে সমস্ত বক্তারা বক্তব্য রেখেছেন, বিশেষ করে রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি সম্মেলনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব আল জাবেদ। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। এবারের বাজেটে বিমানবন্দর নিরাপত্তা কার্যক্রম থেকে প্রায় 9,500 কর্মী ছাঁটাই ও $1.5 বিলিয়ন অর্থ বরাদ্দ কমানোর প্রস্তাব দিয়েছে
হোয়াইট হাউস। বলা হয় এই পরিবর্তনের ফলে টিএসএর বেতনভুক্ত কর্মী সংখ্যা কমবে 4,500 বেশি, আর টিএসএ দক্ষতা বৃদ্ধি, জরুরি নির্গমন পথে কর্মী নিয়োগ বন্ধ এবং অপ্রয়োজনীয় পদগুলো বাদ দিয়ে আরও 4,800 কর্মী ছাঁটাই করার প্রস্তাব দেওয়া হয়েছে। কর্মী ছাঁটাইয়ের ফলে সাশ্রয় হবে $50 কোটি বেশি। নতুন এই প্রস্তাবটি সংস্থাটির $7.8 বিলিয়ন মোট বাজেটের প্রায় 20% কমাতে সহায়তা করবে। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।